সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, গভীর সমুদ্রে ছুটে চলে যে জাহাজ, সেই জাহাজের একজন খনিজ সম্পদ অনুসন্ধানকারী রেজওয়ানুল হক শোভন, যিনি 2018 সালে গুম হয়েছিলেন। গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান করা এই পেশাজীবী বিএনপির রাজনীতিকে সমর্থন করেন, এটাই ছিল তার অপরাধ। দীর্ঘদিন গুম থাকার পর যখন তার সন্ধান পাওয়া যায়, তখন তাকে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে। তার পরের সময়টা সীমাহীন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি তিনি। তার মুখ থেকেই শুনব কি ঘটেছিল সেই সব দিনগুলোতে। রেজওয়ানুল হক শোভন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ সাইদ ভাই। দর্শক, এছাড়াও অতিথি হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফ। আরিফ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ সাইদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আওয়ামী নিপীড়নের শিকার রেজওয়ানুল হক শোভনের উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান করা তার কাজ। সেই সূত্রে প্রায় সারা বছরই তিনি ঘুরে বেড়ান বঙ্গোপসাগর থেকে আরব সাগর কিংবা প্রশান্ত থেকে আটলান্টিকের বুকে। ঘুরে বেড়ানো তার পেশা, আবার নেশাও। এর ভেতরও তার মনে গেঁথে থাকে মা, মাটি আর মাতৃভূমি। সে কারণেই তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিতেন। তার নাম রেজওয়ানুল হক শোভন। জন্ম মুক্তিযুদ্ধের পরের বছর। পেশায় একজন পেট্রোলিয়াম জিওলজিস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিভাগে মাস্টার্স শেষ করে 1997 সালেই যোগ দেন একটি বিদেশি কোম্পানিতে। তারপর জীবনের অনেকগুলো বছর কেটে গেছে নীল দরিয়ায়। শোভন সমুদ্র খুঁড়ে খনিজ সম্পদ আহরণের মতোই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ছিলেন অত্যন্ত সচেতন। অনুসন্ধান তার কাজেরই অংশ। তাই তো আওয়ামী লীগের শাসনামলে তিনি হাসিনার আর্থিক অনিয়ম সহ দুর্নীতি নানা ইস্যুতেই তথ্য উপাত্ত নিয়ে ঘাটাঘাটি করতেন। সে কারণে তাকে টার্গেট করে ফ্যাসিবাদের লাঠিয়াল বাহিনী। 2018 সালের 29 আগস্ট ভোরে তাকে মোহাম্মদপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে নিয়ে যায় র্যাব। তারপর মাইক্রোবাসে করে রাজধানীর যাত্রাবাড়িতে তাকে গুম করে রাখা হয়। 4 মাস গুম ছিলেন তিনি। দীর্ঘ এই সময়ে তার উপর চালানো হয় নির্মম নিপীড়ন। সেই নিপীড়নের কারণে তছনছ হয়ে যায় শোভনের পুরো পরিবার। শোভন বিদেশি বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। সেই হিসেবে তিনি একজন গুরুত্বপূর্ণ রেমিটেন্স যোদ্ধা। হাসিনার ভঙ্গুর অর্থনীতির দেশে তিনি ছিলেন একজন স্টেক হোল্ডারও, অথচ তার উপরই চালানো হয় এমন নির্মমতা। খুনির মসনদ টিকিয়ে রাখতে শোভনদের মতো এমন দক্ষ পেশাদারদেরও অহেতুক হয়রানির শিকার হওয়া জাতি হিসেবে আমাদের লজ্জিত করে। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি। রেজওয়ানুল হক শোভন, আপনাকে কেন তুলে নেওয়া হয়েছিল এবং কারা তুলে নিয়েছিল? সেই সময় আপনার সাথে কেমন আচরণ করেছিল? এবং আপনি তো প্রত্যেকটি মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, মৃত্যুর প্রহর গুনছিলেন। সেই সব দিনগুলোর স্মৃতি হয়তো কোনোদিন ভুলতে পারবেন না। আমাদেরকে একটু খুলে বলুন আপনার গুম হওয়া সেই সব দিনগুলোর কথা, ব্যথার কথাগুলো। আমি একজন চাকরিজীবী, চাকরি করি, আমি খাওয়া দাওয়া করি, কিন্তু আমার মতো একজন সাধারণ মানুষকে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের সমর্থন এই কারণে উঠিয়ে নেওয়া যাওয়া হয়েছে। কিন্তু কেন আমাকে এই যে উঠায় নিয়ে যাওয়া হইলো, এই সমর্থন, এটাও কি একটা অন্যায়? এটাকে আপনার কাছে আমি একটা ছোট্ট একটা প্রশ্ন রেখে যাচ্ছি। 2017 সালের দিকে আমরা একটা বই নিয়ে চিন্তা করি। আপনি জানেন যে ম্যাডাম জিয়াকে নিয়ে একটা মিথ্যা মামলা হয়, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, যে মামলায় ওনাকে 10 বছরের সাজা দেওয়া হয়। তো আসলে ওই সময়টা কেমন সেটা আপনিও জানেন। আমরা আসলে কোনো প্রতিবাদ ওইভাবে করতে পারতাম না। বাংলাদেশ এক ধরনের ভয়ের পরিবেশের মধ্যে রেখে দিয়েছিল। আমরা কোনো প্রতিবাদ করতে পারছিলাম না, কোথাও এটা নিয়ে কোনো লেখালেখি হচ্ছিল না, ওইভাবে লেখালেখি যেটা নর্মাল পেপার পত্রিকা আসে, কিন্তু সেইটা সত্য কথা উঠে আনার মতো অবস্থা ছিল না। তা আমরা একসময় চিন্তা করলাম যে এই জিনিসটা যদি আমরা কাগজ কলমের মধ্যে লিপিবদ্ধ করে না রাখতে পারি,
হয়তো একসময় এটাও মুছে যাবে, মানুষের মন হারিয়ে থেকে যাবে। আস্তে আস্তে হারিয়ে যাবে। সো আমরা এই চিন্তা করে আমরা আমি কয়েকজনের নাম বলি, রাজুন, ইভান, আমি, ওয়াসিম, শিপন মোল্লা, এই কয়েকজন মিলে এই বইটা, একটা বই মানে এটা বই না, একটা সংকলন করার প্ল্যান করি 2017-তে এই প্ল্যান করার পর আমাদের 2018-তে কোঠা আন্দোলন হয়। কোঠা আন্দোলনের পরপর দিয়ে এই বইটা ঢাকা শহরে আমরা প্রকাশ করতে যাই। একজন প্রকাশকও এই বইটা প্রকাশ করতে যায় না। পরে আমরা বাধ্য হয়ে যাই সিলেট থেকে যখন এই বইটা নিয়ে আসে প্রকাশ করে, রাজন তখন এই বইটাকে রিসিভ করে। ও সিলেট থেকে বইটা নিয়ে আসতে ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে নামার সাথে সাথে যে কোনোভাবেই হোক এটাকে গোয়েন্দা সংস্থার লোকজন ট্র্যাক করে রাজনকে এয়ারপোর্ট স্টেশন থেকে তুলে নিয়ে যাওয়ার পরে ওই সময় ওদিনকে আমি তখন কইছিলাম, এখানে আমি একটা ছোট্ট করে বলে নিই, আমি তখন কুমিল্লার শালদায় পেট্রোবাংলার অধীনে বাপিক্সে একটা কোম্পানিতে কাজ করতাম। এটাও কিন্তু আমি সরকারি কাজ করি না, আমার কোম্পানিকেই পেট্রোবাংলা হায়ার করে। আমার কোম্পানি বিদেশি কোম্পানি ওয়েদারফোর্ডকে হায়ার করলে আমরা এক্সপার্টিস, ম্যান পাওয়ার আর ইকুইপমেন্ট সাপ্লাই দিই। ওই পারপাসে যেহেতু আমি বাংলাদেশি, আমার কোম্পানির, আমি এখানে অ্যাসাইন হই। আমি তখন শালদায় কাজ করি। রাজনকে ওখান থেকে আপনার উঠাই নেওয়া হয় এবং ওর উপরে টর্চার করে ওদিনকে রাতেই ইভানকে নিয়ে আসে। ইভানের কথা ছোট্ট করে আমি একটু স্মরণ করতে চাই এই মুহূর্তে। ইভান গত 3 মাস আগে, 2.5-3 মাস আগে ও স্ট্রোক করে কারণ চাকরি হারায় ফেলে, চাকরি পায় না। এখনো সেই যে নিপীড়নের কাছ থেকে সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। আমরা হয়তো কিছুটা পারছি, ও পারেনি। ও ছিল একটা ব্যাংকের সিনিয়র অফিসার, যমুনা ব্যাংকের সিনিয়র অফিসার, এবং যার কারণে মাস 3 আগে সে স্ট্রোক করে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই 3 মাস সে এখনও অজ্ঞান, নিউরোসায়েন্স হাসপাতালের মধ্যে পড়ে আছে। যাই হোক, ইভানকে তুলে নিয়ে আসে ওই রাতে। ওর তখন 5 বা 6 দিনের বাচ্চা আর কি জাস্ট ভূমিষ্ঠ হয়েছে। ওর ওয়াইফ জাস্ট সিজার অপারেশন করে বাসায় আসছে, 5 থেকে 6 দিন আগে সে বাচ্চা ওই ফ্যামিলির মধ্যে ঢুকে রাতে ওকে নিয়ে আসে। তো এই জিনিসটা আমি তখন আবারও বলতেছি, আমি শালদায় ছিলাম। শালদায় আমার কাছে ওয়াসিম ফোন দিয়ে জানিয়ে দেয় যে ভাই রাজন আর ইভানকে তো তুলে নিয়ে আসছে। তো আমি তখন তুলে নিয়েছিল, আচ্ছা এইটা র্যাব তুলে নিয়ে গেছিল। আমি তখনও ডিসিশন নিতে পারছিলাম না আমি চাকরি থেকে যাবো কিনা। যখন 4 তারিখে তুলে নিয়ে গেছে, 8 বা 9 তারিখে আমি টিভিতে দেখতে পাচ্ছি র্যাব মিডিয়া সেন্টারে রাজন আর ইভানকে, এর মধ্যে রাজন ইভানের কোনো খবর নেই, আমি রেগুলার খোঁজ নিতেছি কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। র্যাব মিডিয়া সেন্টারে র্যাবের ওই সময়ের কর্মকর্তারা রাজন আর ইভানকে, এবং আমাদের 500 বই প্রকাশ হয়েছিল, ওই প্রকাশ হওয়ার পরে ওই বইসহ ওকে হাজির করে যে গতকালকে এদেরকে একটা নিষিদ্ধ ঘোষিত বই আদালত অবমাননার দায়ে এদেরকে ধরে নেওয়া হয়েছে এবং এরপরে ওদেরকে জেলে দেওয়া হয়। আমি তখন শালদায়, আচ্ছা এই ফাঁকে আমি একটু দেখাই রাখি, এই সেই আপনার বই রাজবন্দির জবানবন্দি, এই সেই বই। এটার মধ্যে আপনি যদি খোলেন তাহলে আপনি স্রেফ দেখতে পাবেন কিছু ম্যাডামের যে বক্তৃতাগুলি, কেসের ডকুমেন্ট, বেগম খালেদা জিয়া কিছু মামলাগুলি নিয়ে, কিছু পতিতদশা লোকজন যারা এই মামলা নিয়ে তখন কিছু লিখছে তাদের লেখাগুলি আমরা একসাথে কম্পাইল করে একটা বই বানাইছি। এটার মধ্যে প্রকাশনা সংকলন, এর বাইরে কিছু না। আমি ওখান থেকে ওদিনকে আর থাকতে, কারণ আমার নামও ওইখানে 5 জনের নামে কেস হয়ে গেছে, রাজন, ইভান, ওয়াসিম, রেজওয়ানুল হক শোভন ওরফে বৈরাম খা। এখানে এখন কথা হলো বৈরাম খাকে আমি ফেসবুক করি, আমি ব্লগে লেখালেখি করতাম। কারণ ব্লগে লেখালেখি আমি কিন্তু আবারও বলি দলের কোনো কর্মী না, বিএনপি জাতীয়তাবাদের আমার কোনো পোস্টপ্রেশন নাই। কিন্তু আপনার খেয়াল আছে সমর্থক কেন আমি সমর্থন করলাম? আমি সাগরে কাজ করি, অয়েল রিগে। একসময় দেখলাম জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে কথা উঠলো, উনি পাকিস্তানের চর ছিল, একটা সেক্টর কমান্ডার, আমি প্রেসিডেন্টের কথা ভুলে যাই, ওই সময় একটা সেক্টর কমান্ডার, উনি কিন্তু 2টা সেক্টরের সেক্টর কমান্ডার ছিল। তাকে যদি আপনি পাকিস্তানের চর বলতে পারেন, এইটা যদি আপনি প্রতিবাদ না করেন, মানুষ হিসাবে তো আর আপনি আপনার নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকতে পারেন না। আমি সেখান থেকে 2011-তে ব্লগে সামহায়ারিং ব্লগ নামে একটা ব্লগ আছে, শর্ট করে বলে সামো ব্লগ, ওই ব্লগে লেখালেখি করতে যাই। এরপরে কিছু জাতীয়তাবাদী সমমনা লোকজনের সাথে এক হয়ে আমরা একসাথে ফেসবুকে ডাইভার্ট করার পর ওখানে জেট ফোর্স সাইবার ট্রুপার্স নামে একটা ফেসবুক গ্রুপ করা হয়। এই ক্ষেত্রে আমি একটা বলে রাখি, যারা অনলাইনে লেখালেখি করে এবং বিএনপির যারা এই সেক্টর সম্বন্ধে ওয়াকিফাল, তারাও জানে
জাতীয়তাবাদী প্ল্যাটফর্মকে অনলাইনে প্রথম একত্রিত করে জেড মানে হলো জিয়াউর রহমানের সেই জেড ফোর্স সাইবার ট্রুপার্স নামে এই গ্রুপটাই এক করে। ওই গ্রুপে আমরা প্রায় অলমোস্ট এভরিবডি অ্যানোনিমাস ক্যারেক্টার ছিলাম, আমাদের নিজের নামে লিখতাম না। আমি ওইখানে প্রথম শুরু করি ক্যাপ্টেন নিমো নামে, এরপরে আমার আইডি খেয়ে দেওয়া হয়, আবার বৈরাম খায় আসি, কখনো সপ্তাহের সিকিউরিটি, এভাবে একের পর এক আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যেতেছিলাম। আমি না, আমার সাথে আরও একঝাঁক উজ্জ্বল রত্নই বলবো আমরা, কেউ বুয়েটে, কেউ ডাক্তারি, সব এক হয়ে আমরা আওয়ামী প্রোপাগান্ডার বিরুদ্ধে লিখতে শুরু করি, যেটা খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের লোকজনের বা পরে এইটা নিয়ে যারা গোয়েন্দা সংস্থা তাদের পছন্দ হয়নি। তাদের প্ল্যানই ছিল আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া। এই যে বইটার জন্য আমাদেরকে যে ধরা হয়েছে, এই বইটা ইনফ্যাক্ট আমি মনে করি একটা সুতা, যে এইটার জন্য ধরা হবে। বেসিক্যালি আমাদেরকে অনেক আগে থেকেই ধরার জন্য তারা প্ল্যান করে রাখছিল, আমরা জানতাম। আপনাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আসে 2018-তে, এরপরে আমি ওখান থেকে বের হয়ে আসি, সেই আপনার শালদা থেকে বের হয়ে এসে আমি 2 দিন ঢাকা শহরে ঢুকতেছি। ঢোকার আগে আমি এদিক ওদিক থাকি, কোনো জায়গায় ঢুকি না। এরপরে আমি আমার মাকে নিয়ে আমার খালাতো বোনের বাসায় পালাইয়া থাকি। 29 তারিখ আমি একদম জায়গায় চলে আসি। 29 আগস্ট 2018 সকাল 5টার সময় আমি আমার কাজিনের বাসায়, আমার খালাতো বোনের বাসায় আমি পালাইয়া আছি আমার মাকে সহ। সকালে হঠাৎ করে 5টার সময় কিছু সিভিল ড্রেসের লোকজন, আমি ঘুমায় আছি, আমাকে এই শোভন ওঠো ওঠো, আমাকে উঠিয়ে দেয় ঘুম থেকে। আমি কাঁচা ঘুম থেকে উঠেই, কারা ডাকলো? সিভিল ড্রেসে 4-5 জন আমার রুমে আমার যে রুমে ঘুমাইছিলাম ওই রুমে 4-5 জন লোক আমাকে উঠাইলো। ঘুমিয়ে অপরিচিত লোকজন দেখে আমি হতভম্ব হয়ে গেছি। রুম থেকে বাইর করে আমার ল্যাপটপটা নিল, আমার মোবাইল ফোনে একটা বাটন ফোন ওইটা পাইলো, আর একটা মোবাইল ফোন ছিল আর স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড ফোন। ওই ফোনটা কোথায়? বেসিক্যালি ওই ফোনটা ওরা কোনো এক সময় ট্র্যাক করছে। ওই ফোনটা কোথায়? এখন আমি একটু গাই করতেছি যে এই ফোনটা দেবো কিনা। তো একজন কানে কানে বললো এইখানে কি মাইক শুরু করবো? তা আমি তখন আমার খালাতো বোনকে বললাম, ইলিন এইটা দিয়ে দে। ওর কাছে ওই মোবাইলটা লুকায় রাখছিলাম। ও তখন প্রেগন্যান্ট, ওর 2 মাস পরে বেবি হবে। আমি তখন প্রচণ্ড রকম ভয় পাচ্ছিলাম। রুম বাইরে হয়ে দেখি, আমার রুমে তো 4 জন দেখছি, 8 থেকে 10 জন লোক সিভিলে, এই রুম ওই রুম তছনছ, একটা ভয়ের আবহাওয়া তৈরি করে রাখছে। সেই ক্ষেত্রে আমি আমার বোনকে নিয়ে আমি খুব, তখনও আমি জানি না আমার জন্য ভবিষ্যতে কী অপেক্ষা করতেছে। ওই মুহূর্তে চিন্তা ছিল ওই বোনটা একটা ডেলিভারি কেস, সুতরাং তার উপরে কী না হয়। যাই হোক, এরপরে এইসব করার পর আমার মা ওই সময় রুম থেকে বের হয়ে আসে। একজন লিডার মতো লোক, খুব ভদ্র, টল আর কি, সে ইউটিউব দেখতেছিল। তার কাছে এসে বলতেছে, দেখলেই বোঝা যায় লিডার মতো, বাবা আপনারা কারা? তখন সে তার পরিষ্কার পরিচয় দিছে, আমি র্যাব থেকে আসছি। আপনি কে বাবা? এই টাইপের একটা কোনো কোশ্চেন করছে। আমি মহিউদ্দিন ফারুকি, আমি র্যাব থেকে আসছি, আপনার ছেলের নামে রাজনৈতিক কিছু অভিযোগ আছে, আমরা ওকে নিয়ে যাব, আবার ফেরত দিয়ে যাব। আমার মা এসে ওই মহিউদ্দিন ফারুকের হাত ধরে বলল যে বাবা আপনারা কে? তখন সে বলল আমি মহিউদ্দিন ফারুকি, র্যাব থেকে আসছি, আপনার ছেলের নামে কিছু অভিযোগ আছে, এই অভিযোগগুলির জন্য নিয়ে যাব, আবার দিয়ে যাব। তো আমার খুব স্বাভাবিকভাবে বাসায় কান্নাকাটি যাই হইতেছে। ওরা আমাকে নিয়ে দুপাশ থেকে 2 জন ধরে, তখন বাজে সকাল, আমার বাসায় ঢুকছে 5টার দিকে, আধা ঘন্টা 40 মিনিটের এই ঘটনা। তারপরে আমাকে নিয়ে নিচে চলে যায়, প্রত্যেকে সিভিল ড্রেসে। বাসা থেকে 50 গজ আগানোর পরে মোহাম্মদপুর হাউজিং লিমিটেডের রোড নাম্বার 4, 4 নম্বর রাস্তায় 50 গজ আগানোর পর দেখে একটা মাইক্রোবাসে আমাকে উঠানোর পর আমি যখন মাইক্রোবাসের পিছনে যেতে বলছে, তখন আমি দেখতে পাচ্ছি পিছনে 2 জন র্যাবের, তখন ড্রেসে 2 জন সোলজার বা এই টাইপের কিছু দেখি, আর আরেকটা গাড়ি দেখি র্যাবের। তার মানে 2টা গাড়ি ওইখানে ছিল। গাড়িতে উঠানোর পর যখন আমি পিছনের দিকে যাচ্ছি, তখন তো আমার কোনো হুঁশ ছিল না আসলে কোথায় যাচ্ছে, কি করছি, একদম হতভম্ব অবস্থায়। পাশ থেকে একজন আমাকে আসসালামু আলাইকুম ভাই বলতেছে। তো আমি ওই সময় আরেকটু চমকে আসলাম, এই গাড়ির মধ্যে কি আমাকে সালাম দিচ্ছে এত করে। পাশে তাকাই দেখি যে ওয়াসিম ইফতেখার, আপনাকে বলছি রাজন, ইভান, ওয়াসিম, আমি এই 4 জনকে আর কি, আমরা প্রথমে রাজন আর ইভানকে ধরে নেয়। পরে 29 তারিখে আমাকে ধরার আগে ওরা 3টার দিকে, ওয়াসিম একজন ব্যবসায়ী, ওয়াসিমের উত্তরা বাসায় যে ওয়াসিমকে উঠাই নিয়ে আসে। গাড়ি ছিল টিন্টেড গ্লাস, এ রাস্তা ও রাস্তা আমরা খুব একটা দেখতে পাচ্ছিলাম না, বাট মহিউদ্দিন সিগারেট খাচ্ছিল আর আপনার মাঝে মাঝে মোবাইল টিপতেছিল। আমাদেরকে রাস্তায় নিয়ে যখন যাচ্ছে, তখন ফাঁকে ফাঁকে আমি দেখতে পাচ্ছিলাম আমার শাহবাগ ক্রস করাচ্ছে, এক ঝলক হয়তো হাইকোর্টের একটা ঝলক দেখতে পেলাম। এরপরে যখন আপনার ওই যে মেয়র হানিফ ফ্লাইওভারের ওইখানে নিয়ে আসে, ওইটা উঠছে বা ওঠার পরে এক পর্যায়ে আমাদের চক্ষুটা বেঁধে দেয়। চোখ বেঁধে দেওয়া কোনো এক জায়গায় এসে আমাদেরকে নামায়, আমি জানি না। নামানোর পর একটা রুমের মধ্যে নিয়ে যায়, চোখ খুলে দেয়, 2 জনকে ডিম রুটি খেতে দেয়, আমাকে আর ওয়াসিমকে।
এরপরে খাওয়ার 15 মিনিটের মাথায় ওয়াসিফকে নিয়ে যায়, আপনি আসেন, একটা সেপাই আসে, আপনি আসেন, ওঠেন। ওঠানোর পরে আপনার চোখটা বাঁধে, চোখটা বাঁধা খুব স্বাভাবিক না, একটা গামছা দিয়ে বাঁধে, নিচ থেকে এইখান থেকে আপনার টিস্যু পেপার ঢুকাই দেয় উপর থেকে নিচ থেকে, মানে একদম আর কি অন্ধ বলতে যা বোঝায় সেই অন্ধকারের মধ্যে নিয়ে ওকে নিয়ে যায়। সম্ভবত 1-1.5 ঘন্টা, আমি আমার সময় তো আমার হিসাব নেই, 1-1.5 ঘন্টা পর আমাকে এসে বলে এইবার আপনি আসেন, আপনি ওঠেন। সেই একই অবস্থা, চোখ বাঁধা, গামছা দিয়া টিস্যু ঢুকাই দেয়, হাতে হ্যান্ডকাপ, আমাকে নিয়ে যায় একটা রুমে নিয়ে যায়, এইভাবে ধরে এদিক ওদিক করে একটা করিডোর দিয়ে নিয়ে একটা রুমের মধ্যে নেওয়া হয়েছে, যে কোনো একটা রুমের মধ্যে। আমি বসলাম, একটা চেয়ারে বসতে দিল, প্লাস্টিকের একটা চেয়ার। তখন কি চোখ খুলে নো দিয়েছিল নো মানে? নো নো অল দ্য ওয়ে। এরপরে আমাকে যে চোখ আটকেছে না, ওই অবস্থায় আমাকে ধরে নিয়ে ওই রুমের মধ্যে বসায়। আমি বললাম আসসালামু আলাইকুম, চোখ বাঁধা অবস্থায়, হাত বাঁধা অবস্থায়। স্যার এ তো দেখি বিসিএস এর পরীক্ষা দিতে আসছে, পাশ দিয়ে একজন টিটকারি দিয়ে উঠলো, এই তো বিসিএস এর পরীক্ষা, বুঝবা বিসিএস এর পরীক্ষা দিতে আসছো তো বুঝবা আর একটু পরে, নাম কি, কোথায় কি, চাকরি বাকরি কি করি, এই সেই। আমি বললাম আমি একজন পেট্রোলিয়াম জিওলজিস্ট। তখন খুব বাজেভাবে ওই পেট্রোলিয়াম জিওলজিস্টটাকে একটা বাজে একটা আমাদের স্ল্যাং ল্যাঙ্গুয়েজের সাথে মিলে একটা এই বলছে, যেটা ভদ্র সমাজে বলার উপযোগী না, এরকম গালাগালি দিচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট। এরপরে এক গাদা অকথ্য গালাগালি শুরু করলো। একজন বলতেছে যে শোভন কেমন আছো, অহেতুক আর কি, খুব কেমন আছো, ভালো আছো, জি ভালো আছি, এই বলতে পারলাম না, ঠাস করে একটা চর মারছে। এই চর যেন তেন তর নাই, যে আমি শুধু মুখ দিয়ে বলছি যে চর মারছে, এটা না। ওই চর যদি একদম গালের উপরে, ওই চর যদি কোনোভাবে আপনার কানের উপরে পড়ে, আপনার কানের পর্দা ফেটে যাবে। আমাদেরই একজন ভিকটিম আছে যে এখনও কানে আর কি ওই কানের পর্দা ফেটে গেছে ওই চর খেয়ে। লাকি আমার ওই রকম পড়ে নেই, চর খেয়ে আমি সিটকায় নিচে পড়ে গেছি, হাত বাঁধা এই অবস্থায় আমি নিচে পড়ে গেছি। আবার এরকম ধরে উঠাইছে, উঠানোর পর বসানোর পর আবার আর একটা অন্য হাত থেকে, হয়তো এটা ডান হাত দিয়েছে, বাম হাত দিয়ে আর একটা চর দিয়েছে, আবার নিচে পড়ে গেছি। নিচে পড়ে যাওয়ার পর উপর হয়ে পড়ে আসি। এরপরে আপনার লাঠি দিয়ে সম্ভবত গজাল অথবা ওই যে মোটা ব্যাত আছে না, ওই ব্যাত দিয়ে ইচ্ছা মতো, মূলত আমার পিছনের এইখান থেকে পাড়ানো পিঠানো, জানি না কতক্ষণ, তবে অ্যাটলিস্ট 8 থেকে 10 মিনিটের নিচে না। 8 থেকে 10 মিনিট একটা মানুষের পিটাইলে, ঠিকভাবে পিটাইলে ও 2-3 মিনিটেই মারা যায়, কিন্তু আমাকে মারার তো কোনো প্ল্যান নেই। 8 থেকে 10 মিনিট এই নিচ থেকে পিটালো। পিটানোর পরে উঠে আমাকে বসাইছে, আবার বসাইলো। আমি তখন ফোপাচ্ছি, স্বাভাবিকভাবে আমি ফোপাচ্ছি, বলতেছে যে কি খুব খারাপ লাগতেছে, অপমান লাগতেছে। তো এর তো আসলে জবাব হয় না, অপমান লাগতেছে না কি, এটা তো আসলে জবাব হয় না। একে একে চেনো, এই যে নামগুলি বলতেছে, জাতিন্না নাম, আমি অসামাজিক, রাশেদ খান, তারপরে নোমানি, আরও এরকম কার কার জানি আর কি, এক গাদার নাম আর কি। আমাদের সেই জেড ফোর্স সাইবার ট্রুপার্সের গল্প বললাম না, এদের মধ্যে যারা যারা আছে তাদের নাম। তো ওই মাইর খাওয়ার পর কেউ মিথ্যে বলে না, যাদেরকে চেনতেছে, যাদের কি করতেছে, এই এ কত টাকা দিছে, তারেক রহমান কত টাকা দিচ্ছে। ইনফ্যাক্ট তারেক রহমানের সাথে আজ পর্যন্ত আমার কোনো কথা হয় নাই, কারণ আমি তো রাজনীতিবিদ বা রাজনীতির সাথে জড়িতও না। সুতরাং ওনার সাথে কথা বলার এটাই বললাম, আমাকে তারেক রহমান কেন টাকা দেবে। ওর পরে আবার মনে করেন যে মায়ের তো মনে করেন যে চর ঘুষির লাথি, এই ম্যাক্সিমামই ওরা মারে আপনার কোমরের নিচ থেকে আর এই হাতের উপরে, এইখানটায় ওই সময়টা মারটা গেছে। এরপরে আমাকে বলতেছে এই হাত দিয়ে লেখছিস না, এই হাতটা নষ্ট করে দেব। এরপরে হাত তো হাত করা পড়া, হাতের মধ্যে এইখানে আমার চোখ তো বাঁধা, সম্ভবত মোটা কাঠের কোনো গোস্ত বোঝে না, এরকম মোটা একটা গোস টাইপের এইখানে ঢুকাই দিয়া। ছোটোকালে স্কুলে পড়াটা পারলে স্যারেরা কিন্তু অনেক সময় পেন্সিল বা ঢুকে এইভাবে চাপ দিত, জাস্ট ওইটারই ভয়ঙ্কর ভার্সন। ওইরকম একটা গোস ঢুকে প্রচণ্ড জোরে আর কি চাপ দিতেছে আর কি উপর থেকে। এই ভোগ আমি 6 মাস থেকে 8 মাস, 8-10 মাস অনেক দিন ভুগছি। অনেক দিন আমার হাত এরকম নাড়াইতে পারি না। পরে বের হয়ে 6 মাস পরে আমি যখন জেল থেকে বার হই তখন ট্রিটমেন্ট হয়। এরপরে মারতে হবে, মারার জন্য কী কী লাগবে, আলহামদুসুরা পারিস আর কি। সে আমাকে, আমি বললাম জি পারি। তো বল আলহামদুসুরা বলতেছি, বাংলা পারিস? আমি বাংলাটা অর্থটা ওইভাবে পারি না। পারিসটা কেন? এরপরে পাশ থেকে একজন এক একটা আয়াত বলতেছে, ওইটার বাংলা করতেছে, আমি বাংলা করতেছি, যে এক একটা আয়াতের বাংলা করতেছি, এইখানে একটা হাঁটুতে পারি। আবার পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটার বাংলা হলো, আর রহমানের রাহিম মালিক ইয়াউমিদ্দিন, যখনই এইটা সেকেন্ড আয়াতটা শেষ হইলো, ও আমাকে বাংলা বলতেছে, আমি বলতেছি, এই হাঁটুতে একটা বাড়ি, এইরকম মোটা লাঠি দিয়ে এইরকম বাড়ি দিতেছে। ওদিনকের মোটামুটি টর্চারটা এরকম। বেসিক্যালি আমার কাছে জানার ওদের কিছু ছিল না, জিজ্ঞেস করার কিছু ছিল না, স্যার এইটাকে তো টানাইতে হবে, এইটা কিছু বলতেছে না, এই সেই ইত্যাদি ইত্যাদি। তো বেসিক্যালি ওদিনকে আমাকে পিটাইয়ে পোটায় ঘন্টা কাটে খাবার জন্য বোধহয় 1-1.5 ঘন্টা এরকমই ছিল। ওই চোখ বাঁধা অবস্থায় দুইজন, এই নিয়ে যাও এবারে একে, দুইজন
আমাকে এরকম স্যার করে আর কি স্যার করে টেনে আর কি নিয়ে গেল আমার রুমে, আর কি বুঝতে পারলাম যে একটা রুমে নিয়ে গেছে। ওই রুমটাকে এইবার একটু বলি, আমাদের তো খাওয়ার সময় যে রুমে আমি ছিলাম ওই রুমে নিয়ে আসছে। ওই রুমটা ছিল একটা গোডাউনের মতো। ওইটার মধ্যে ওরা যে ওষুধ ধরছে, র্যাবের যে ওষুধ ধরছে, তখন ওই যখন নাস্তা করছিলাম তখন দেখছি কিছু ওষুধের বক্স, এই পাশে একটা টেবিল, একটা চেয়ার, আর মধ্যে 8 ফিট বাই 5 ফিট, কারণ এটা আমার মাপা আছে কেন, আমি যখন মধ্যে ওই যে যখন ঘুম অবস্থায় ওইখানে যখন হাঁটতাম, আমি 8 ফিট, তো আমি 8 থেকে 9 ফিট, আমি 1 2 3 4 5 আবার 5 ফিট মাঝে মাঝে নিজের ঠিক রাখার জন্য হাঁটতাম, 5টা স্টেপ দিয়ে এই পাশে আসতাম, আবার ওই পাশে যেতাম চোখ বাঁধা অবস্থায়। তো আমি ওইটা 8 ফিট বাই 5 ফিট একটা জায়গার মতো পরের 14 দিন আমার কাটাতে হয়েছে। আমার পায়ে একটা স্যান্ডেল ছিল, স্যান্ডেল আপনার ক্লোজ টু একটা প্লাস্টিকের স্যান্ডেল, ওই স্যান্ডেলটা আমি মাথায় দিতাম, একটার মধ্যে আরেকটা এইভাবে ঢুকাই দিলে পরে একটু উঁচু হয়ে যায় না। আমার 2 সপ্তাহ ওইটা হলো গিয়ে বালিশ, এবং 9 দিন আমি একদম পুরো ফ্লোরে পড়েছিলাম। ফ্লোরে থাকা অবস্থায় 9 দিন পরে একদিন ওদের ইন্সপেক্টর এসে গার্ডকে, আমাকে 24 ঘন্টা গার্ড দেওয়া হতো, 3 শিফটে গার্ড দিত। গার্ডরা কখনো আমার রুমের মধ্যে থাকতো, কখনো বাইরে থাকতো। তো গার্ড বলে ওনাকে কম্বল দাও নাই কেন, বললো স্যার উনি তো কম্বল চাইনি। ধমক টমক দিয়ে বললো উনি কি চাওয়ার মতো অবস্থায় দাও। তো এই 9 দিন পরে আমাকে একটা কম্বল তাই পিঠের নিচে দেওয়ার জন্য ওই কম্বলটা একটু পিঠের নিচে দিলাম, তার আগে আমি ফ্লোরে ছিলাম। অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফ উনি একজন পেশায় জিওলজিস্ট। উনি দেশের হয়েই বিদেশে বা গভীর সমুদ্রে বিভিন্ন দেশের হয়ে কাজ করে থাকেন, এবং উনি একজন রেমিটেন্স যোদ্ধাও বলা যায়। সেক্ষেত্রে ওনার শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার জন্য বা মত প্রকাশ করার দায় বা লেখার অপরাধে এরকম একজন মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী একটি প্রকাশনা করতেই পারে। প্রকাশনা করবার অধিকার তো মানুষের আছে। একজন মানুষকে উনি একটি সংকলন করেছেন, রাজবন্দির জবানবন্দি। হ্যাঁ, তো সেই সংকলন বিভিন্ন লেখকের লেখাটা কম্পাইল করে জাস্ট একটা পাবলিকেশন করেছেন। সেই অপরাধে ওনার উপরে যে নির্যাতন নিপীড়ন ঘটলো, এটি আসলে আইনের কোনো বৈধতা দেওয়ার কোনো সুযোগ আছে কি না, আপনার কাছে কি মনে হয়? দেখুন, এই যে ফেসিবাদী হাসিনা, যিনি শুধু যে বিএনপি জামাত বা বিরোধী মত পথ এরকম না, তার যাকে পছন্দ হয়নি, যার কথা ভালো লাগেনি, এখানে একটু মানে কথা বলা যায় যে সাথে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি, এই ধরনের একটি মানে পুরো হাসিনা রেজিম তাদের কাজই ছিল এরকম, সবাইকে গুম করা, খুন করা, বিরোধী মতকে চেপে ধরা। আপনি যেভাবে একটা অনুষ্ঠানের উপস্থাপক, আপনি জানবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী খাদিজাতুল কুবরা একটা অনুষ্ঠানে উপস্থাপনা করে তিনিও কিন্তু এই আজকে রেজানুল হক শোভনের মতন একটি ডিজিটাল তথ্য আইনের মামলায় প্রায় অনেক দিন, দীর্ঘ এই 2 বছর তিনি জেলে ছিলেন, এবং 2.5 বছরের বেশি, এবং এই নভেম্বর মাসে তিনি এই সরকার আসার অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ছাড়া পেয়েছেন। এই যে তাকে যে গুম করেছে, গুমে যে নির্যাতন আমাদের এতক্ষণ দিলেন, তো এই বাংলাদেশের সংবিধানের আইন কানুন কোনো কিছু তোয়াক্কা না করে হাসিনা, এটিকে তো বৈধতা দেবার কোনো লিগ্যাল গ্রাউন্ড নেই। ওনাকে যে প্রক্রিয়ায় তুলে নিলেন এবং যে প্রক্রিয়ায় ওনাকে আটকে রাখলেন এবং যে নিপীড়ন করলেন বা নির্যাতন করলেন, এই জায়গাটুকু আগে শুনি। এটুকু আইনের ব্যাখ্যায় যদি ব্যাখ্যা করতে বলা হয়, এটুকু কতটুকু আইন সিদ্ধ বা বেআইনি হলে কতটা ভয়ঙ্কর বেআইনি? তাকে যদি রিমান্ডেও নেওয়া হয়, রিমান্ডে নিলেও এখানে হাইকোর্টের একটি গাইডলাইন আছে, যে 15টি নির্দেশনা আছে, যে সেই গাইডলাইনগুলো ফলো করে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে বা অন্যান্য যা কিছু আছে। কিন্তু এখানে তাকে দেখা গেছে সম্পূর্ণ তার আইনের যে অধিকারগুলো এবং সংবিধান তাকে যে সুরক্ষাগুলো দিয়েছেন সেগুলো সম্পূর্ণ ভায়োলেশন করে, কোনো আইন কানুনের তোয়াক্কা না করে তাকে শুধুমাত্র এই বেগম খালেদা জিয়া তার যে রাজবন্দি জবানবন্দি, তাকে যে তার জেলখানা এই বইয়ের উপর একটা তিনি বইটা প্রকাশ করেছেন, এই জন্য তাকে নির্যাতন করেছেন। একটা মত প্রকাশের স্বাধীনতা, তো দেশের একটা মানুষ হিসেবে সে যে তার এই মত প্রকাশের স্বাধীনতা করতে না পারার কারণে তিনি আন্তর্জাতিক আইনেরও কিন্তু এটা লঙ্ঘন, কারণ আন্তর্জাতিক বাংলাদেশ জানেন যে বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করা, সেক্ষেত্রে এই আইনের লঙ্ঘন, বাংলাদেশ আইনের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘনও বটে। আপনি তো একজন প্র্যাকটিসিং লয়ার, সেক্ষেত্রে ক্রিমিনাল ল অনুযায়ী কোন কোন ধারায় অপরাধ করেছে এই যে এখনো পর্যন্ত আমরা জানি না, উনি অনুমান করছেন যে র্যাব ওনাকে তুলে নিয়ে গেছে, সেক্ষেত্রে ক্রিমিনাল লয়ের কোন কোন সেকশনে অপরাধটি সংগঠিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী? এখন দেখেন, এখানে একটি আইন আছে যে নির্যাতন এবং হেফাজতে নিবারণ আইন, যেটা 2013, সেখানে যদি কোনো এখানে 2 ধারার সংজ্ঞা অনুযায়ী বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি
কোনো ব্যক্তিকে হেফাজতে নিয়ে যদি নির্যাতন করে এবং এই নির্যাতনের ফলে সে ওই সংক্ষুব্ধ ব্যক্তি তিনি এখানে 4-5 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করতে পারবেন ওই উক্ত আইনের। তো এবং ওই নির্যাতনের ফলশ্রুতিতে যদি তার মৃত্যুও হয় সেখানে ওখানে 13-1 ধারা অনুযায়ী তিনি মামলা ফাইল করতে পারবেন ওখানে ওই যে সংক্ষুব্ধ ব্যক্তি অথবা ম্যাজিস্ট্রেট। তিনি যদি মেডিকেল ওই যাকে হত্যা করা হয়েছে মেডিকেল বোর্ডে তার রিপোর্ট পাঠিয়ে দেবে এবং ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে যিনি মামলা খুন করতে হয়ে পারবেন। গেলেন তিনি তো আর মামলা করতে তিনি পারবেন না, তার পরিবার ম্যাজিস্ট্রেট, হ্যাঁ এখানে ম্যাজিস্ট্রেট এটা জানার সাথে সাথে এটা মেডিকেল বোর্ডে পাঠাবেন এবং মেডিকেল বোর্ডের যে রিপোর্ট অনুযায়ী এবং ম্যাজিস্ট্রেট এখানে স্বপ্রণোদিত হয়ে এখানে ফৌজদারি কার্যবিধির তার মানে রাষ্ট্র স্বপ্নদিত হয়ে মামলা করতে পারবে। 191-11 অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করবেন। কিন্তু দেখবেন যে এই হাসিনা রেজিমে এ ধরনের এই আইনই তারা করেছেন, কিন্তু কোনো ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে কখনো কোনো ভিকটিমের পক্ষে কখনো কোনো আইনি প্রতিকার দেননি এবং তাদেরকে আইনের সুরক্ষা দেননি। তারা শুধু কাগজেই আইন কানুন রেখেছেন, কিন্তু বাস্তবে তারা মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দেয় নাই। বরং এই যে গুম কমিশনের কাছে প্রায় এরকম 16টি অভিযোগ জমা পড়েছে যা মানুষকে গুম করেছে, নির্যাতন করেছেন এবং বিএনপি থেকে একটি এই যে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে প্রায় 153 জন মানুষকে গুম করা হয়েছে শুধু একটি দলের। আরিফুর রহমান আরিফ, আপনার কাছ থেকে শুনবো আবারও। রেজওয়ানুল হক শোভন, কম্বল দেয়া হলো, এরপরের দিনগুলো কেমন কাটলো, কেমন নিপীড়ন ছিল? আমাকে প্রতিদিন মারে নেই, 4 থেকে 5 দিন মারা হয়েছে। টর্চার করা বলা হয় যেটাকে। আপনি একজন সাংবাদিক, আপনি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে কী ধরনের অত্যাচার হয় আপনি জানেন। আমরা বইপত্রে পড়ছি মুক্তিযোদ্ধার উপরে কীরকম অত্যাচার পাক, এগুলি পড়ছি, শুনছি, আমি সাক্ষী। আমার নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা আমি যে অত্যাচারিত হয়েছি, আমি প্রচুর বই পড়ি, আমি আমার এটা শখ, গর্ব বলতে পারেন। এইরকম অত্যাচার নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথেই তুলনীয়। 5 দিনের মতো আমাকে টর্চার করা হয়েছে, প্রতিদিন না, আমি বলতেছি 2 সপ্তাহ ছিলাম, 5 দিনের মতো তুলে নিয়ে গেছে। এর মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপার যদি বলেন, এর মধ্যে যেটা কন্টিনিউ অত্যাচার চলতেছিল, আমার হাত আর চোখ কন্টিনিউ বাঁধা। আপনি শুধু চিন্তা করেন, হাত চোখ বাঁধা অবস্থায় 2টা সপ্তাহ থাকছে। কখন আমার খুলতো? শুধু যখন ওরা খাবার দিত এবং আমি টয়লেটে যেতাম। তাও কি টয়লেটে যখন যেতাম, একজনকে দরজা নক করলে পর বা ভিতরেও থাকলে ওকে বললেও ধরে চোখ ব্যবস্থায় টয়লেটের মধ্যে নিয়ে চোখটা খুলে দিত এবং হাতটা খুলে দিলে আমি টয়লেট করার পরে আবার ভিতর থেকে নক করতাম, ও ভিতরে এসে আমার চোখ বেঁধে দিত হাতি করে, আবার ধরে আমার সে 8 ফুট বাই 5 ফুট রুমের মধ্যে আর কি নিয়ে আসতো। একদিন আমাকে টর্চার করার জন্য উঠাই নিয়ে গেছে। প্রথমে মার ব্যাপারটাকে নিয়ে আমি খুব একটা মাথায় ঘামাইতেছি না। যে লাঠি দিয়ে পিটানো, ওই অবস্থায় আসার পরে লাঠি দিয়ে পিটানো, চর চাপড়, গুলি পায়ের উপরে, পিঠের উপরে উঠা লাথি দেওয়া, এগুলি আমার জন্য খুব বড় তখনই ছিল না। একদিনকে যাওয়ার পরে আমাকে একজন বলতেছে, স্যার একে আজকে একটু দুল পরাবে। তো আমি তখন অলরেডি আমি এক গাদা মাইর খেয়ে গেছে, আমার তখন আর কি দাঁড়ানোর মতো সমর্থ নাই। একবার দাঁড়াইলে কিছুক্ষণ পর ঠাস করে পড়ে যাচ্ছি, মুখের এইখান থেকে আমার ফেনা বের হয়ে যাচ্ছিল আর কি, মাইরের ধাক্কায় এই জায়গা থেকে কষের থেকে ফেনা বের হচ্ছিল। একজন বললো যে স্যার দুল পরাইয়া দিই আর কি। ও যখন কিছু বলতে আসেন, আমি কি বলবো, আসলে বলার মতো তো কিছু ছিল না। তারা করলো কি, একটা কানের দুল বলতে যেটা বোঝায় মেটাল ক্লিপ এইখানে লাগালো, এর সাথে ডেফিনেটলি কোনো একটা তারের সম্পর্ক ছিল। আরেকজন তখন আর কি বললো যে দাঁড়াইছি। এটা ওরা খরম বলে, আমি জানি না এটা খরমটা কি, এটা কিসের তৈরি ছিল। এই যে পায়ের যে জুতাটা আর কি, এটা একটা স্যান্ডেলের মতো ছিল, ওইটা পায়ে ঢুকাই দিল আর কি স্যান্ডেলের মতো। একটু পার্থক্য ছিল, এই যে তালুর এইখানে আপনার 5 থেকে 6টা গজাল লোহা বুঝেন তো আর কি, আমাদের এরকম মোটা মোটা জেপের এগুলো বড় এইগুলি ছিল। সুচালো আগা ছিল না, ভোতা ছিল গজাল, ওইটা উল্টা দিক দিয়ে আর কি। গজালের মাথাটা নিচের দিকে ছিল আর সুচালো অংশটা উপরের দিকে ছিল। এরকম 5-6টা গজাল আপনার তালুর দিকে দাঁড়াইয়া থাকে, এই এতটুকু তালুর উপরে দাঁড়াই থাকে। সো আপনি যখন দাঁড়াবেন তখন আপনার টোটা এইরকম হয়ে থাকবে আর এই তালুটা এইখানে আপনার গজালের উপরে থাকবে। দেন আপনাকে এখানে করলো কি, ইলেকট্রিক শক দেওয়া হয়। ইলেকট্রিক শক কি কখনো খাইছেন সাইড বাই, আল্লাহ না করুক না খান। যখন খায় মানুষ একটা খিচুনির মতো খায়, ধাক্কা খেলে নিচের দিকেই হয়। আর আপনি যখন ধাক্কা খাবেন তখন আপনার পায়ের নিচ থেকে ওই গজালটা কিন্তু ও আবার উল্টা দিক থেকে ধাক্কা দিচ্ছে। ক্যান ইউ ইমাজিন যে এটা কি পরিমাণ নির্যাতন। এরকম কয়েকবার এরকম আর 2 দিন দেশে কয়েকবার এরকম করে দিত, আমি এরকম ধাক্কা খেতাম, নিচ থেকেই দিত, ধাক্কা খায় লাভ দিয়ে উঠে পড়তাম। এই অবস্থায় দেওয়ার পরে আমি একরকম মনে করেন যে নির্জীব হয়ে যায়। আমার তখন সেন্স কিচ্ছু ছিল না। একদিন এইরকম টর্চার করার পর রুমে নিয়ে গেল,
সেকেন্ড যেদিনকে আমাকে এরকম দেয়, 2 দিন, এটা আমি 2 দিন খাইছি, ওই দুধ পড়াইলো, ওদিনকে নির্জীব হয়ে গেছে, মুখ দিয়া ফেনা ইটি হয়ে যাচ্ছে, চোখ বের হয়ে যাওয়ার মতো অবস্থা। এটা পার্মানেন্ট, এটা আমার হয়েছে কি, আমি হাতটা এরকম কিছুক্ষণ রাখলে আমার হাত কাঁপে, এবং এইটা আমার আওয়ামী লীগ সরকার আমাকে উপহার দিয়ে দিচ্ছে। আজীবনে এটা আমার করতে হবে, নিউরোলজিক্যাল সমস্যা যেটা বলে, মাথার ব্রেনের সমস্যা হয়ে গেছে, আপনি জানেন এগুলির সাথে সব ব্রেনের ইসে। এরপরে করলো কি, আমাকে সকালের দিকে, আমি কেন সকালের দিকে বলতেছি, আমাকে 2 জনে ধরার পরে বললো স্যার আজকে এটাকে ফালাই দিতে হবে, এইটাকে আজকে শেষ করে দেব। এখন বুঝতেছি এটা মজা করতেছে, কিন্তু তখন তার মজা ছিল না। নিয়ে এই উজু করতে নিয়ে চল, 2 জনে ধরে নিয়ে উজু করতে নিল, ওদের কোনো এক জায়গায় উজু করার জায়গায় উজু কর, এইটি হাতটা খুলে দিল, উজু টুজু করতেছি। ঘুমের সবচেয়ে বাজে সময় হচ্ছে প্রতিটা সেকেন্ড আপনি মৃত্যুকে কাছ থেকে দেখবেন। আমি জানি একজন আল্লাহ খোদা কেউ একজন আছে। কেন বললাম এটা, আসলে এটাকে শুনলে একটু পাগলের মতো, আমরা আসলে পাগল হয়ে গেছে, আমরা সুস্থ নাই। কারণ মৃত্যুর খুব কাছে আসলে তখনই মানুষ সৃষ্টিকর্তা বা যে যার বিশ্বাস সেখান থেকে সেটা দেখে। আমারও মনে হয়েছে যে আল্লাহ তাআলা ওই মুহূর্তে, ওই সময় আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, বা আমি শেষ হয়ে গেছি, তখনই আর কি মানুষের দৃষ্টিশক্তি অন্যরকম হয়ে যায়। তো আমাদের এই অভিজ্ঞতাগুলি হয়, এটা আমার না, যারা আমার মতো ঘুমের নির্যাতনের শিকার হয়েছে। তো আমাকে নিয়ে অজু করাচ্ছে, তওবা করাচ্ছে, আমি তওবা করলাম, তখন তো চোখ বাঁধা। পিছন থেকে একজন বলতেছে কর, পিস্তল টিস্তল কিছু একটা ঠেকাইছে, স্যার ওকে বুড়িগঙ্গা সেতুর নিচে ফালাই দিই। এই কি বলো, আরেকজন পাশ থেকে বলছে এই কি বলো, এখন এইগুলি নিয়ে খুব কথা বলতে হইতেছে। নৌকায় করে নদীর মধ্যে নিয়ে, বুড়িগঙ্গার মধ্যে নিয়ে পেটটা কাটবো বালির বস্তা দিয়া, বাকি যাদের অনেকগুলির যেভাবে করছি সেইভাবে এইটা নিয়ে ডুবাইয়ে দেবো অনেক, তাহলে আর লাশটা ভাসবে না। জি স্যার আপনি যা বলেন। ওই মুহূর্তে আসসালাতু খায়রুম মিনার, ওইরকম একটা সময় আর কি শুনতেছি, আমি বুঝলাম এটা ফজর, আসসালাতু খায়রুম মিনান নাউম, মানে আজান দিচ্ছে, এটা ফজরের আজানের কোনো এক সময়। আমাকে অত্যাচারই করতো ওরা, যেহেতু আমি র্যাব 10-এর অফিসের মধ্যে ছিলাম, সো দিনের বেলা লোকজন থাকতো, আর প্রচণ্ড অমানবিক চিল্লাপাল্লা হয় আর কি। ওই মুহূর্তে আমি তো মনে করছি আমাকে ফেলে দেবে, আমাকে মেরে ফেলবে, কিন্তু ওইটা ছিল তাদের মজা করার। তখন আসলে কি মনে হয়েছে, তখন কি পরিবার, মা, যে বৃদ্ধ মাকে রেখে গেছে? সাইদ ভাই, আমার পৃথিবীতে তখন কেউই ছিল না, আমি তখন প্রস্তুত ছিলাম, আমি আল্লাহর কাছে চলে যাব, আল্লাহ আমাকে দেখবে। সরি ফর দ্যাট। ওই মুহূর্তে আমাকে মেরে ফেলার জন্য প্রস্তুত নিচ্ছে। আমি এখন তো বুঝতেছি এটা সত্যি না, কিন্তু আলটিমেটলি তো এটাই তো সত্যি। তখন মানে এই সময়গুলোতে কি ওই মুহূর্তে মানুষ ফাঁকা হয়ে যায়। মানুষের যে এখন একটা মানুষের যখন ফাঁসি হয়, বা মানুষ যখন মৃত্যুর মাঝামাঝি, অনেকে বলে সব কিছু সিনেমার মতো চোখের চারদিকে চলে আসে, আমার ওরকম কিছু হয় না। আমার ব্রেনটা ফাঁকা হয়ে গেছিল, আমি নিজেকে প্রস্তুত করে দিয়েছিলাম, আল্লাহ তোমার কাছে আমি চলে আসতেছি, আমাকে ক্ষমা করো। পরিবারের প্রিয় মুখগুলোর কথা তখন মনে পড়ে না? আমার পড়েনি, আমি জানি না কেন পড়েনি। আমার শুধু মনে হয়েছিল আল্লাহর কাছে আমি চলে যাচ্ছি, আমার দুনিয়ায় শুধু মনে হয়েছে আমার 2টো বাচ্চা আছে, আল্লাহ ওদেরকে, পৃথিবীতে কারোর জন্য কিছু থেমে থাকে না, আল্লাহ ওদেরকে দেখবে, আমি বেঁচে ফিরে আসছি। আমাকে যারা দিত, কার্ড দিত, ওদের মধ্যে ম্যাক্সিমামই ভালো, ওরা ছিল সোলজার, সেপাই টেপাই, এই টাইপের কিছু। খুব গালাগালি করতো ওরা, ওই যে অফিসারগুলির, এইগুলি কোনো মানুষের জাত না, আপনাদের মতো লেখাপড়া শেখা লোকজনে শুধু বই লেখার জন্য করে নিয়ে আসছে। ওরা খুব করতো, মাঝে মাঝে আমার করতো কি, হাত খুলে দিত রাতে। মানুষের ভালোবাসা বড় খারাপ জিনিস এই ধরনের পরিস্থিতি। আমার ফরিদ ভাই নামে একটা পুলিশের লোক ছিল, ও যেটা করতো, ও যেদিন কি থাকতো, ও আসলেই আমার হাতটা খুলে দিত, আপনি ঘুমান, আমি আছি, কেউ আসলে আবার আমি হাত করে লাগাই দেবো। এই লোকটা এই কাজগুলি করতো আমার জন্য। একদিন এসে আমাকে বলতেছে, আপনার সাথে যাকে নিয়ে আসা হয়েছে ওয়াসিম, ওর অবস্থা তো খারাপ মতো, এই প্রেশার বেড়ে। তার আগে আমি জিজ্ঞেস করছি ওয়াসিম কোথায়, বাকি যারা আসছে কেউ আমাকে কোনো কথা বলে না। ওয়াসিমের, আমাদের সাথে কথা বলাই নিষেধ, ওরা বলছে যে জানি না কিচ্ছু, কোনো কথা বলবেন না, কোনো দেবেন না। তো একদিন বলতেছে ওয়াসিমের অবস্থা তো খুব খারাপ, ওর প্রেশার বেড়ে গেছে, র্যাবের ডাক্তার ওর চেক করতেছে। তখন আমি আবার আল্লাহর কাছে আর কি দোয়া করতেছি, আল্লাহ ওকে বাঁচাই দাও। কেন করতেছি এটা, মানে ও যে আমার, মানুষ স্বার্থপর হয়ে যায় এই ধরনের ইসে। আপনি কনসেন্ট্রেশন ক্যাম্পে দেখবেন যে বাচ্চাকে বাঁচায় দিয়া কেউ স্বার্থপর,
কেউ আবার মানে হয়ে যায় প্রত্যেকে কি নিজেই বাঁচতে চায়। নিজেই বাঁচতে চায়, যে পানি যখন ডোবে এরকমও শোনা যাচ্ছে যে সন্তানের পিঠের উপরে পাড়া দিয়ে বাবা বাঁচতে চায়, কিন্তু আসলে তো বাঁচতে পারে না। তা আমি চিন্তা করছিলাম এই মুহূর্তে যদি ওয়াসিম মাইর খায়া যদি না মরে যায় আর কি, এই অবস্থায় যদি মানুষের প্রেশার বেড়ে যায় প্রচণ্ড, যে র্যাবের ডাক্তার তো সোজা ব্যাপার না আর কি, যে যদিও মরে যায় তাহলে তো আমাকে বাঁচাই রাখবে না, কেন রাখবে না? দুইজনকে একসাথে উঠাই নিয়ে আসছে। যদি আজকে ওয়াসিম এই অবস্থায় মারা যায়, ওরা যদি আমাকে না মেরে ফেলা 8-9 দিনের মাথায় এই ঘটনা, আজকে যদি না মেরে ফেলারও প্ল্যান থাকে আমাকে তো এখন মেরে ফেলবে। কি ভয়াবহ অবস্থা, ওয়াসিম অসুস্থ অবস্থায় মারা যাচ্ছে, আর আমি তখন চিন্তা মোটামুটি করতে আপনি নিশ্চিত হয়ে গেছিলেন যে আপনি আর বেঁচে ফিরবেন না। আমি বেঁচে ফেরবো না আর কি, অঝরে কান্না করতাম, আল্লাহর কাছে মাপ চাইতাম। আরেকটা জিনিস আমি এখানে বলি, এটা আমি পলিটিক্যাল পার্সন না, তারপরে এটা বলে রাখি, যখন নিজেকে শক্ত করতে হবে আমি শুধু চিন্তা করতাম নাৎসি কনসেন্ট্রেটর ক্যাম্পে ইহুদিদের কি অত্যাচার করা হয়েছে, আমার বারবার ওইটাই মনে হতো। আরেকটা জিনিস মনে হতো, বেগম খালেদা জিয়াকে তখন একটা নির্জন সেলে পুরান ঢাকার মতো একটা জায়গায় খালি করে রাখা হয়েছে। আমি নিজেকে ইন্সপায়ার্ড করা, কোনোদিন এই ধরনের পরিস্থিতিতে পড়েন, কোনোদিন ফ্যামিলির কথা চিন্তা করবেন না, কোনোদিন বউ বাচ্চা মায়ের কথা চিন্তা করবেন না, করলে আপনি পাগল হয়ে যাবেন। আমি শুধু চিন্তা করতাম আমার কেউ নাই দুনিয়াতে, আমার কেউ নাই, সুতরাং আমি আপনার পরিবারের সদস্যরা কি জানতো? বুঝতেই আসে না, আমি সেটা একটু পরে আপনাকে বলতেছি। কেউ জানতো না। আমাকে যে ওই উঠাই নিয়ে আসার পরে আমার বউ 2 বার আত্মহত্যা করতে গেছিল, 2 টাইম সুইসাইড করতে গেছিল। এমন কোনো পুলিশের সেপাই নেই যার পা ধরে নাই যে আমার আমার তো ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা আমার বন্ধু বান্ধব যারা আছে কেউ যোগাযোগ করে নাই। আমরা তো মায়ের খাইছি, কিন্তু সবচেয়ে বড় অত্যাচারিত কে হয় বলে তো সাইদ ভাই? ফ্যামিলিটা। আমার মা তখন এখন 77 বছর 72 বছরের, সেই রাত্রি 12টায় ওই যাত্রাবাড়ি থানায় ওই দিকে আমার বউকে নিয়ে কেউ কোনো কথা বলে না, কেউ কোনো এই করে না। 2 জন ভাই, শ্বশুর শাশুড়ি, চাচা, খালা, এই কয়েকজন মানুষ ছাড়া কেউ আমাদের সাথে কথা বলে নাই। আমার বন্ধু বান্ধব সব দূরে। আমি ওর জন্য দোষও দিই না, কারণ ওই সময়টা কীরকম ছিল আপনারা তো জানেন, যে ওই সময় ভিকটিমের সাথে যদি কেউ কথা বলতো তারে ওরা ভিকটিম বানায় তার জীবন শেষ করে দিত, যার কারণে কেউ পাশে দাঁড়াইতে পারতো না, কেউ কথা বলতো না। আমার বাসায় মহাসচিব স্যার আসতে চাইছে বিএনপির, আমার কোনো নন পলিটিক্যাল ফ্যামিলির বাসা থেকে বলা হলো জি না, ক্ষমা চাচ্ছি, উনি জানি না আসে, তাইলে আমার ছেলেকে পাওয়ার যেটুকু সম্ভাবনা আছে সেটুকু আর কি থাকবে না, আমরা কথা বলতে চাই না, কথা বলি না। যাই হোক, যেটা বলতেছিলাম, ওয়াসিমকে ওই অবস্থায় আর কি রেখে দিয়েছে। পরে শুনলাম যে উনি ভালো হয়ে আর কি, পরে শুনলাম ভালো হয়েছে। এরপরে 2টা সপ্তাহ পর যেদিনকে হ্যান্ড ওভার করবে আমাদেরকে পুলিশে, সেদিনকে আমাদেরকে যে জিনিসটা করা হয়, শেভ করায়, চুল কাটে। কেন করায় কি জানেন? 2 সপ্তাহ পর একটা মানুষের ওই দিনকে আমাদেরকে যেদিনকে কোর্টে হ্যান্ড ওভার করবে তার আগের দিন আমাকে বিকালে বলে যে শেভ করো, চুল কাটায় নিয়ে কোর্টে নিয়ে যায়। কোর্টে নিয়ে আমার বইলা দেয়, গাড়ি দিয়ে ভুলেও যেন উকি ঝুঁকি না দাও, এই করো না করো। তা আমি তো চুপ করে বসে আছি। আমার সাথে ওয়াসিমও গেছিল, 2 জনকে নিয়ে ওইখানে আবার ওই বিকালেই আবার ব্যাক করানো। পরে আমি বুঝতে পারছি এইটা নিয়ে ওদিনকে কোর্টে যাইয়া দেখানো হয়েছে। এই আমরা এখন এই কতদিন পরে ছিল? এটা ছিল আপনার 11ই সেপ্টেম্বর, 13 দিনের মাথায় আর কি, 13 দিনের মাথায়। আমরা আজকে রেজওয়ানুল হক শোভনকে যদি আমাদেরকে শেভ করাই নিয়ে গেছে, কারণ কোনো কারণে যদি কোর্টে দেখতে চাই তাহলে জানি দেখাইতে পারে যে এই মাত্র উঠাই নিয়ে আসছে। ওই দিনকে ওই নিয়ে আসার পরে রাত্রে আমাদের ফটো সেশন করালো। ওই দিনকে আর মারে নাই। আমি র্যাবের ওই মুহূর্তে যারা অফিসে ছিল তাদের প্রতি কৃতজ্ঞ, যে সোলজার টোলজার ওরা খুব ভালোবাসছে আর কি, ওরা যথেষ্ট ই করছে, কিন্তু মারছে ওই অফিসারগুলি আর কি, যে অমানবিক। প্রথম দিকটা না, আমাকে 14 দিনের মধ্যে 5-6 দিন মারছে, শক দেওয়া, মাইট দেওয়া, আমাদের একজনকে নখ উপড়ে ফেলছে। পরদিন আমাকে যাত্রাবাড়ি থানায় নিয়ে যাবে। যাত্রাবাড়ি থানায় নিয়ে যাওয়ার আগে আবার ওরাতে আমাকে আর ওয়াসিমকে একসাথে রাখছে আর কি। ওদিনকে নতুন করে আমি জীবন পাইছি, কারণ ওয়াসিম আর আমি যখন একসাথে আসছি এবং ছবি টবি তুলছে, আমরা জেনে গেছি আমাদেরকে আর মারতেছে না। সাইফ ভাই, এই ধরনের পরিস্থিতি যখন পরে মানুষ আরেকবার জন্মগ্রহণ করে, আমি ওই রাতে আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফের কাছ থেকে শুনি। আপনি তো টোটাল নিপীড়নের ঘটনাগুলো শুনলেন, নির্যাতন কোন ভাবে হয়েছে, এটি আসলে কোন ধরনের অপরাধ? ওনার যে বর্ণনা শুনলাম, আমরা আসলে তিনি আবেগ আপ্লুত হয়ে গেছেন। আমরা সবাই, আমরা প্রত্যেকে আবেগে আপ্লুত হয়ে গেছি। এবং তার যে নির্যাতন, দেখেন, মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ আল্লাহর নাম স্মরণ করে। তো উনি বলতেছিলেন যে আমি আমার পরিবারের কথা স্মরণ করেন। আসলে তার সামনে মৃত্যু, তা সে ভাবছে যে আর কিছুক্ষণ পরেই তার সামনে মৃত্যু। আসলে দেখেন, এই যে ফেসিবাদী হাসিনা, তিনি যে বিরোধী মত পথ এবং যেই তার বিরুদ্ধে কথা বলছে তাকে যে নির্যাতন, যে স্টিম রুলার নেমে এসেছে তা খড়গহস্ত তার উপরে,
এবং এই নির্যাতনের মাধ্যমে তাকে যেভাবে আজকে ট্রমাটাইজ করেছে এবং তার পরিবারকে, এই যে দেখেন যে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসা যেতে চেয়েছেন। তো দেখেন আমরা সাধারণত কি করি, আমরা যারা রাজনীতি করি বা তারা চাই যে বড় বড় নেতারা আমাদের কাছে আসুক, জানুক সব। আজকে দেখেন তিনি তাদের এই যে তার যে মানে মৃত্যু ভয় সমাজ থেকে আলাদা করে ফেলছে, সে এই পরিবারগুলো, এই যারা গুমের শিকার, ক্রসফায়ারের শিকার, এই মামলার শিকার, তারা এমন অবস্থা হয়েছে যে তারা পুলিশকে জানাতো না। তারা প্রকৃতপক্ষে আসলে এই যে গুম বা ক্রসফায়ার, এটা সংখ্যা আসলে কেউ নির্ণয় করতে পারবে না, কারণ হাজার হাজার পরিবার আছেন যাদেরকে ভয় ভীতি দেখে এমনভাবে দেখানো হয়েছে যে তারা এখনো এটি তো এখন আইনের আওতায় নিয়ে আসার সুযোগ হয়েছে তাদের। হ্যাঁ, এখন আইনের আওতায় নিয়ে আসার সুযোগ হয়েছেন এবং তার এই বিষয়, এবং উনি চাইলে, শোভন চাইলে তো এটি মামলা করতে পারেন। হ্যাঁ, তিনি মামলা করতে পারেন এবং যেহেতু ওনার কয়েকটা নাম মনে আছে, একটি তদন্ত কমিশন আছে, সেখানে তিনি তার অভিযোগ জমা দিতে পারেন এবং জমা দিলে এই অভিযোগগুলো আবার যাচাই বাছাই করে পরবর্তীতে ফাইনালি যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে মামলা ফাইল হবে। আপনার কাছ থেকে শুনবো আবারও আমরা রেজওয়ানুল হক শোভন। এরপরে আপনাদেরকে যাত্রাবাড়ি থানায় দিয়ে দেওয়া হলো এবং থানা থেকে আবারও কোর্ট হয়ে কারাগারে পাঠালো। আমাকে যখন থানায় নিয়ে যাওয়া হয়, আমার চোখ বেঁধে আবার মহিউদ্দিন ফারুকের সামনে নেওয়া হয়। তখন আবার মহিউদ্দিন ফারুকে বলতেছে, শোভন, এইখানে তোমার উপরে কিছু তো হয়নি। আমি বললাম, জি না স্যার, হয়নি। তার মানে বুঝছেন, আইনে বসলে আপনি যদি এখন দিনের বেলা আমাকে সূর্য উঠাইতে বলেন অন্ধকার, আমি অন্ধকার বলতে পারবো। আমার উপরে মারার পরে আমি বলছি কিছু হয়নি। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে যদি কোনো কোর্ট, মিডিয়া কারোর সামনে এগুলি নিয়ে কোনো আলোচনা হয়, তাহলে তোমাকে আবার নিয়ে আসবো, তুমি আর ফেরত যাবে না। 5টা বছর আমরা কোনো কথা বলি না, আমার ফ্যামিলি টোটালি কোনো কথা বলেনি। আমার চাকরি চলে গেছিল, থানায় দিয়ে দেওয়া হয়। থানায় নেওয়ার পর আর এক ঘটনা, সেখানে হাত পা টিপা টুপে দেখতেছে যে আমাদের সব কিছু ঠিক আছে না। প্রথমে নিতে চাই নাই, যে কারণ ওরা জানে তো আমি র্যাব থেকে আসছি। র্যাব থেকে আসার পর ওরা সহসা কোনো ভিকটিমদের, কারণ মরে যাবো কিনা বাঁচবো, তখন ওরা আবার আর এক পাশাতে পড়বে। যাই হোক, ওরা নিল ওইখান থেকে। নেওয়ার পর ওইখানে আমি, ওয়াসিম আর বুলবুল নামে আর একটা, এই ছেলেটাকে আমরা চিনতাম না। এই ছেলেকে 1 মাস, একটা আধা পাগল টাইপের ছেলে, 1 মাস ওকে গুম করে রাখছিল। ছেলেটা একটু তোতলা টাইপের কথা বলে, ভালো ছেলে, শুধু অমানবিক পিটান হয়েছে। মাইরের সময় আমাদেরকে আর একটা মাইর দিয়েছিল, বাঁশডলা বলেন, উপরে নিচে 2টা বাঁশ রেখে, উপরে 2টা বাঁশ রেখে এইভাবে আর কি চাপ দেওয়া হয়। পায়ের নিচের মনে হয় মাংসগুলি খুলে যায়। এগুলিও আমরা খেয়ে আসছি। যে জিনিসটা হলো, আমাদেরকে ওইখান থেকে যাত্রাবাড়িতে নেওয়ার পরে 10 দিনের রিমান্ড চাই। 10 দিনের রিমান্ড চাইলে 2 দিনের রিমান্ড দেওয়া হলে পর ওইখান থেকে যাত্রাবাড়ি থানায় আসি। আমি 3টা বছর ট্রমাটাইজ ছিলাম। আমি কারোর সাথে কথা বলতাম না। বাসার সামনে থেকে গাড়ি গেলে আমি লাফ দিয়ে সামনে এসে দেখতাম গাড়িটা বাসার সামনে ঘুরছে কিনা। আমার পাশ থেকে কোনো মাইক্রোবাস গেলে এখন কি অবস্থা? এখন আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। এবং আপনার সাথে যে ঘটনা ঘটলো, যে নির্যাতনের মধ্য দিয়ে আপনার গত 5 বছর বলবো, একদম প্রথম 14 দিন গুম, এরপরে দীর্ঘ সময় কারাগার, 6 মাস কারাগার, এরপরে যে এক ধরনের ট্রমার মধ্যে গেছেন, এই দীর্ঘ নিপীড়নের পরে এই ঘটনায় যারা জড়িত তাদের আপনি বিচার চান কিনা, এবং এই রাষ্ট্রের উচিত কিনা তাদের বিচার করা দ্রুত সময়ের মধ্যে? মহিউদ্দিন ফারুকে এখন অ্যারেস্ট আছে। মহিউদ্দিন ফারুকের বিচার দিয়ে কি হবে? এই সিস্টেমটা আমি বলতে চাচ্ছি, আমার ঘোরতর শত্রু, যে আমার এখন সবচেয়ে, মনে করেন কাকে আমি দেখতে পারিনি, হাসিনার কথা বলতেছি। তো হাসিনা আসলেও তার যদি হয় বিচারে ফাঁসি হয়ে যাক, মারা যাক, কিন্তু ওকে যেন গুম করা না হয়। এদের বিচার দেখতে চাই কিনা? বিচার দেখে তো সব কিছু না, এই সিস্টেম জানি আর ফেরত না আসে কোনো অবস্থায়। এই ইন্টারিম গভর্নমেন্ট এরা সব এক হয়ে এমন কোনো আইন তৈরি করে দিয়ে যাক, অন্ততপক্ষে গুমটা জানি আর কেউ না হয়, শোভনের পরিবার জানি এইভাবে কান্নাকাটি করতে না হয়, কোনো মা জানি আর না কাঁদে। আপনার কিছু বলা আছে যে কথা বলতে পারেননি কোনোদিন? না, আমি বলার মতো কিছু নাই। আল্লাহ তাআলা আমাকে ফেরত আনছে, আমি শুধু এইটুকুই বলবো, আমার শত্রু যেন এরকম না হয়, বাংলাদেশটা যেন একটু সুন্দর থাকে, একটু সুস্থ থাকে। আমি চাকরি করে খাই, আল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, এরকম যেন আর কারো না হয়। ধন্যবাদ রেজওয়ানুল হক শোভন, ধন্যবাদ আরিফুর রহমান আরিফ, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। রেজওয়ানুল হক শোভন পেশাগত কারণে ঘুরে সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে, কিন্তু মন পড়ে থাকে মার মাতৃভূমির প্রতি। দেশের ভালো খবর যেমন তাকে আন্দোলিত করে, আনন্দিত করে, তেমনি দুঃসংবাদ তাকে করে কাতর। হাসিনার শাসন ক্ষমতার পুরো সময়টাতেই শোভন চিন্তিত থাকতেন দেশ নিয়ে।
নির্বাচন, গণতন্ত্র আর মানুষের অধিকারহীনতার সেই সময়গুলো তাকে ভীষণভাবে করত বেদনাক্লিষ্ট। কিন্তু কে জানতো তাকেও হাসিনার শিকারের পরিণত হতে হবে একদিন। তবে ভাগ্য ভালো, শোভন বেঁচে ফিরেছেন, কিন্তু তার মতো অনেক শোভনই আর ফিরে আসেনি। গুমের রাজ্যে তাদের কপালে কি ঘটেছে সেটিও জানা নেই কারণ। দর্শক, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersmriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।